আজকের এই ভিডিওটা ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস 10 একটা চ্যাপ্টার আছে সদৃশ্যতা, এটা জ্যামিতিক চ্যাপ্টার। এখান থেকে একটা উপপাদ্য আছে, উপপাদ্য নম্বর হচ্ছে 48 উপপাদ্য। এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, অন্যান্য উপপাদ্যের মতো এটাও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের এই একটাই উপপাদ্য আছে, এই একটাই উপপাদ্য দেয়, যখনই দেয় মাধ্যমিকে দিলে এটাই দেয়, এর বাইরে যে উপপাদ্যগুলো আছে সেগুলো কিন্তু দেয় না। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই উপপাদ্যটা পড়ার আগে বা মুখস্থ করার আগে আমাদেরকে এই সদৃশ্যতা চ্যাপ্টারের কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে। কারণ উপপাদ্যতে 5 নম্বর থাকে, কখনো কখনো এখান থেকে 2 নম্বরে একটা শর্ট কোশ্চেন দিয়ে দেয়, 1 নম্বরে 2টো শর্ট কোশ্চেন দিয়ে দেয়। সেই জন্য এই উপপাদ্যটা মেন, আমাদের লক্ষ্য হচ্ছে উপপাদ্যটা ভালো করে বোঝা। তার আগে আমরা সদৃশ্যতা চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আমরা বুঝে নেব। প্রথমে আসবো সদৃশকোণী ত্রিভুজ কি। সদৃশকোণী ত্রিভুজ কি সেটা আমরা অন্য ক্লাসে মানে আগের ক্লাসগুলোতে শিখেছি, তবুও একবার ব্যাপারটাকে একটু ঝালিয়ে নিই। সদৃশকোণী ত্রিভুজ কি জিনিস, আমি দুটো ত্রিভুজ আঁকছি। একটার নাম হচ্ছে এবিসি, আর একটা ত্রিভুজ আঁকছি PQR। দেখো আমরা যে শব্দটা ব্যবহার করলাম সদৃশকোণী ত্রিভুজ, দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে, সদৃশও হতে পারে। সর্বসম কি করে হয় সেটা আমরা একটা কথা শুনেছি, একটা লাল কালি দিয়ে লিখি, সর্বসম বলে একটা কথা শুনেছি, সর্বসম ত্রিভুজ। আর একটা কথা হয় সদৃশকোণী ত্রিভুজ। তা এই দুটোর মধ্যে পার্থক্য কি কি জিনিস সেটা একটু বলে দিই। প্রথমে আসি সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ মানে একদম একই, একদম একই, শেপ অ্যান্ড সাইজ আর সেম। মানে কিরকম ভাবে একই, ম্যাথামেটিক্যালি কি একই বলতে চাইছে, ধরা যাক এই ত্রিভুজের এই কোণটা এ কোণের সঙ্গে এই কোণটা সমান, আবার বি কোণের সঙ্গে কিউ কোণ সমান। আমি এখানে দুটো দাগ দিচ্ছি, তাহলে অবভিয়াসলি সি কোণের সঙ্গে আর কোণ সমান হবেই। এটা তো সত্যি, যদি দুটো কোণ সমান হয়ে যায় মানে এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এটা সমান, তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। কেন, তার কারণটা বলে দিই। কারণ তিনটে কোণের সমষ্টিতে 180। এবার ধরো এই কোণটা হচ্ছে, এ কোণ হচ্ছে ধরো সাপোজ 40 ডিগ্রি, তাহলে আমি পি কোণটাও কত পাবো, 40 ডিগ্রি পাবো। বি কোণ কোনো কারণে বলছি 70 ডিগ্রি, তাহলে এ কোণ 40, বি কোণ 70, তাহলে সি কোণ কত হবে, সি কোণ হবে 180 মাইনাস এই দুটো যোগ, এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে হয় 110। তাহলে 180 থেকে 110 বাদ দিলে এটাও 70 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো এটাও 70 ডিগ্রি হচ্ছে। একইভাবে পি যদি 40 ডিগ্রি হয়, বি এর সঙ্গে কিউ সমান বলেছি, তাহলে কিউও 70 ডিগ্রি হবে। একইভাবে আর কোণটাও তোমার 70 ডিগ্রি হয়ে যাবে। এখানে এই 70 একই চলে এলো সেটা আলাদা কথা। আমার বক্তব্য হচ্ছে এ কোণ আর পি কোণ সমান, বি কোণ আর কিউ কোণ সমান, তাহলে অটোমেটিক্যালি তৃতীয় কোণ দুটো সমান হবে। তাহলে সোজা কথায় সর্বসম হতে গেলে তোমাকে এই এ কোণ পি কোণ, বি কোণ কিউ কোণ, সি কোণ আর কোণ সমান হতে হবে, এবং এ বি আর পি কিউ, বিসি আর কিউ আর, আর এসি আর পি আর, এইগুলো বাহুগুলোকেও সমান হতে হবে। দেখো ব্যাপারটা বোঝো, সর্বসম হতে গেলে কি কি হতে হবে, কোণগুলোকে তো সমান হতেই হলো, আবার বাহুগুলোকেও সমান হতে হলো। মানে এইটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান, আর এইটার সঙ্গে এটা সমান। এরকম যদি কারণ ঘটে তাহলে আমরা বলবো দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসমতা আমরা হাতে কলমে করি না, সর্বসম আমাদের নিয়ম আছে। যেমন আমরা এইভাবে প্রমাণ করি যে এস 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 মানে বাহু 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 সমান হলে হয়ে যায়, বা এস এ এস, বা এ এ এস, বা আর এইচ এস। এই 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 কটা থিওরির সাহায্যে আমরা, বা এই কটা রুলের সাহায্যে আমরা সর্বসম প্রমাণ করি। কিন্তু সর্বসম মানেই হচ্ছে দুটো ত্রিভুজ একদম সেম, আইডেন্টিক্যালি সেম। হ্যাঁ, আর একটু ভেঙে বললে কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলোর লেন্থ বা মাপটাও সমান হবে। সদৃশকোণের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সদৃশকোণের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে প্রথমে বললাম এখানে এ কোণ সমান হয়ে গেল পি কোণ,
বি কোণ সমান হয়ে যাচ্ছে কিউ কোণ, তাহলে অবভিয়াসলি সি কোণের সঙ্গে আর কোণ সমান হয়ে গেল। এইটুকু হলেই হবে। এবং আর একটা কথা অ্যাড করতে হবে কি, যে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক বা অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। দেখো প্রথম কথা কি, সদৃশকোণী মানে, সদৃশ মানে সেম ব্যাপারটা বুঝি, তাহলে সদৃশকোণী মানে কোণগুলো সমান হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা সমান হয়ে গেল। এবং আর একটা কথা অ্যাড করলে খুব ভালো হয়, অনুরূপ বাহু মানে এই বাহুটার এই বাহুটার অনুপাত, মানে এ বি বাই পি কিউ, এই যে অনুপাতটা হবে বিসি বিসি বাই কিউ আর, এই অনুপাতটাও যা তাই হবে। এবং আর একটা কি বলল, এসি এসি বাই পি আর, এই অনুপাতটা সমান হবে। তাহলে কোণগুলো সমান এবং অনুপাতগুলি সমান হয়ে যায়, তাহলে সেটাকে বলে সদৃশকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। কিছুক্ষণ পরে এটা বইয়ে যদি তোমার ডিটেলসে পড়া, তাহলে দেখবে এই কোণগুলো যদি সমান হয়ে যায় অটোমেটিক্যালি এটা হয়ে যায়। তাহলে আমরা একটা কথা বললেই শুধু চলবে, যে দুটো ত্রিভুজ সদৃশকোণী হতে গেলে তাদের এই কোণগুলো সমান হলেই হবে। এবার তোমাদের প্রায় প্রশ্ন হয় যে এই কোণের সঙ্গে যদি এই কোণ সমান না হয়, এই কোণের সঙ্গে এইটা সমান হলো, এই কোণের সঙ্গে এইটা সমান হলো, আর এই কোণের সঙ্গে বাকিটা সমান হলো, তাহলে কি সদৃশ হবে? হ্যাঁ হবে। মানে এইভাবে দেখলে আমাদের দেখতে সুবিধা হয়, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটা মানে আমি বলতে চাইছি যে এরকম ভাবে আর একটা ত্রিভুজ নিলাম ডি ই এফ, মানে বলতে চাইছি এ কোণের সঙ্গে দেখা গেল এই কোণটা সমান, বি কোণের সঙ্গে দেখা গেল এই কোণটা সমান, আর সি কোণের সঙ্গে এটা, তাহলে সেটা সদৃশকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলে একই রকম দেখতে দাঁড়াবে। সুতরাং আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইভাবে বুঝবো যে এই কোণের সঙ্গে এই কোণের সমান, কোণের সঙ্গে এই কোণের সমান, এই কোণের সমান। তাহলে আরেকবার ক্লিয়ার করে বলি, সদৃশকোণী হতে গেলে কি হবে, কোণগুলোকে সমান হবে। দুটো ত্রিভুজে কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলেই সেটা সদৃশকোণী ত্রিভুজ হবে। আর একটা কথা অ্যাড করে দিই, যদি শর্ট কোশ্চেনে কাজে লাগে, ত্রিভুজ তো সদৃশ বুঝলাম, কিন্তু যদি বহুভুজ সদৃশ কখন হবে এটা যদি জিজ্ঞেস করে, তাহলে দুটো কথাকে একদম কম্পালসারি অ্যাড করবে, যে কি বহুভুজ যদি হয়, তাহলে বহুভুজ মানে চতুর্ভুজ, পঞ্চভুজ, যতগুলো বাহু বিশিষ্ট যা হোক হতেই পারে, প্রত্যেকটা তাদের অনুরূপ কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এই দুটোকেই একসঙ্গে বলে দেবে। ঠিক আছে, তাহলে বহুভুজ যদি হয়, তারা দুটো বহুভুজ সর্বসম হবে কখন, যদি তাদের কোণগুলো এবং অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতে থাকে, তাহলে সেটা বহুভুজ সদৃশ হয়। এটা শর্ট কোশ্চেনের জন্য। আর সদৃশ কোণী ত্রিভুজের জন্য কি বুঝলাম, কোণগুলো আপাতত সমান হলেই হবে। এবার আমরা আসবো যে দুটো ত্রিভুজ পরিষ্কার করে একবার রাখছি, একটার নাম এ বি সি, আর একটার নাম পি কিউ আর। এবার প্রথমে ধরে নিচ্ছি এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তাহলে কি হবে, তাদের কোণগুলো সমান হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তাহলে অবভিয়াসলি এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, সদৃশকোণী বলেছি। তাহলে শর্ট কোশ্চেনের জন্য এই যে কথাটা বলবো খুব ইম্পর্টেন্ট, যদি সদৃশকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে কোণগুলো তো সমান হচ্ছেই, থিওরি মানে সংজ্ঞা থেকে আসছে, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এদের অনুপাত মানে অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে। এবার সেটা কিভাবে করবো, দেখো টেকনিকটা দেখো। দেখো এ কোণ আর পি কোণ সমান, তো তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, আর পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর। মুখস্থ করার দরকার নাই, এইটুকু মনে রাখলেই হবে। তাহলে একটা বাহুর অনুপাত পেলাম। এবার বি কোণে আসি, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর বি এর সঙ্গে কে সমান বলেছি, কিউ, কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে, দাঁড়াও এখানে ঠিক লিখলাম, হ্যাঁ কিউ আর, ঠিক আছে, কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর, কিউ আর না পি আর। আচ্ছা, আর কে পড়ে রইল কোণ, সি কোণ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ। তাহলে এই কথাটা দারুণ ইম্পর্টেন্ট, মানে যদি কোনো দুটো সদৃশকোণী ত্রিভুজের এ কোণ সমান পি কোণ, বি কোণ সমান কিউ কোণ এবং সি কোণ সমান আর কোণ হয়ে যায়, তাহলে এইটা একদম সত্য। আবার এই অনুপাতটা যদি সমান হয়ে যায় তাহলে এই দিকটাও সত্য। এবার এইখান থেকে শর্ট কোশ্চেন কি করে আসে, আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্য উল্টা পাল্টা নাম দিচ্ছি। ধরো এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড আর টি ডাব্লিউ এন একটা ত্রিভুজ। এবার আমি বলে দিচ্ছি যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, মানে এক্স কোণের সঙ্গে
ধরে নিলাম এন কোণ সমান। আবার বলছি ওয়াই কোণের সঙ্গে টি কোণ সমান। আবার তাহলে অবভিয়াসলি তৃতীয় কোণকে পড়ে থাকছে এটা জেড, জেড কোণের সঙ্গে পড়ে থাকবে তোমার এন টি ডাব্লু। এটা যদি বলা থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করতে পারবো, এক্স এবং এন এর বিপরীত বাহু কি আছে ওয়াই জেড, এন এর বিপরীত বাহু হচ্ছে টি ডাব্লু। এটা প্র্যাকটিস করতে হবে যে এই কোণগুলো সমান হলে কিভাবে তৈরি করবো। ওয়াই এর বিপরীত বাহু হচ্ছে এক্স জেড, আর টি এর বিপরীত বাহু হচ্ছে ডাব্লু এন, আর জেড এর বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই, আর ডাব্লুর বিপরীত বাহু হচ্ছে টি এন। এটা সত্য। এবার এখান থেকে অঙ্ক কি দিবে জানো, ধরো এই কোণটা বলে দিচ্ছে সাপোজ 40 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি হলো, তাহলে বলে দিচ্ছে এইটা তোমার 75 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি। আবার এই বাহুটা বলে দিয়েছে 5, এই বাহুটা 7, এই বাহুটা ধরো বলে দিয়েছে 8। একইভাবে এই দুটো বাহু বলে দেবেন, এই তৃতীয় বাহুটা কত বার করতে হবে, এই অঙ্কগুলো দেবে, অনুপাতগুলো এইটা থেকে এটা কাজে লেগে যাবে। ঠিক আছে, মানে এই বাহু 3টে বলে দিল, এইখানে দুটো বাহু বললো, একটা বাহু বেরিয়ে গেল, বা এইখানে দুটো বাহু বলে দিল, এইখানে একটা বাহু বলে দিল, এই বাহুটা। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব চট করেই এতে হয়ে যাবে। তা আমি একটা একদম বইয়ের একটা অঙ্ক নিয়ে ব্যাপারটা বলে দিই কিরকম কিরকম অঙ্ক থাকতে পারে এই চেহারাটা দিয়ে, এইটা থেকে এটা দিয়ে কি করে অঙ্ক মানে প্রয়োগ করতে হয়, প্রয়োগের অঙ্ক কিভাবে থাকবে সেটা একটু বলে দিচ্ছি। এখানে একটা উদাহরণের অঙ্কতেই যাই, উদাহরণের দিকে কাছাকাছি কোনো অঙ্ক দিয়েছে। আচ্ছা, একটা শর্ট কোশ্চেন দিয়েছে যে এবিসি ও ডিইএফ ত্রিভুজ, দুটো ত্রিভুজ দিয়েছে, যার ছবিটা এঁকে দিচ্ছি। একটার নাম হচ্ছে এবিসি আর একটার নাম হচ্ছে ডিইএফ। ঠিক আছে, কি কি বলেছে, এবি বাই ডিই মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান বলে দিয়েছে। এখানে বিসি বাই এফডি আর এসি বাই ইএফ। এইটা হলে আমাকে বলেছে কোনটা সত্য। 1 নম্বর দিয়েছে বি সমান ই, বি বলেছে এ সমান ডি, সি বলেছে বি সমান ডি, আর ডি বলেছে এ সমান এফ। কোনটা সত্য হবে? আমরা কি করবো, আমরা যেটা জানি সেটা আগে প্রথমে বের করে নিই। কি, এইটা যদি সমান হয় তাহলে কোন কোনগুলো সমান হবে দেখি। তাহলে এ বির বিপরীত কোণ কি আছে, সি, এ বির বিপরীত কোণ হচ্ছে সি, ডি এর বিপরীত কোণ হচ্ছে এফ, তাহলে দেখলাম সি এর সঙ্গে এফ সমান, বোঝা গেল। বিসির বিপরীত বাহু হচ্ছে এ, বিপরীত কোণ হচ্ছে এ, এফ ডির বিপরীত কোণ হচ্ছে ই, আর এসির বিপরীত কোণ হচ্ছে বি, আর ইএফ এর বিপরীত কোণ হচ্ছে ডি। তাহলে এইটা হলে এটা সত্য হবে। এবার দেখা যাক কোনটা অপশানে আছে। বি সমান ই, বি সমান ডি, তাহলে এটা হলো না। এ সমান ই, এ সমান ডি আছে, এটাও হবে না। বি সমান ডি, এটা ঠিক, তবুও চতুর্থটা দেখে নিই, এ সমান এফ, এফ কোণ তো হচ্ছে না, এফ এর সঙ্গে সি কোণ, তাহলে এইটা হয়ে গেল উত্তর। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখান থেকে দেবে। সেই জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে এই কোণগুলো সমান হলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, এবং কোন বাহুগুলি সেটা কিন্তু এইভাবে করতে হবে। সি এর বিপরীত বাহু কি আছে, সি এর এ বি, তাহলে এফ এর বিপরীত বাহু কি আছে ডি, এই দুটোর অনুপাত, বাকিগুলোর কোনগুলোর অনুপাত এইভাবে বের করে কিন্তু সমান করতে হবে। বোঝা গেল? বেশ, এইটা বোঝার পর আমরা আর ডিটেলসে যাব না, মানে বোঝার তো শেষ নেই, এখানে অনেক কোশ্চেন আসতে পারে এই ধরনের, মানে ঘুরিয়ে ফিরিয়ে। তবুও যখন অন্য কোনো ভালো অঙ্ক পাবো এই মুহূর্তে যখন টেস্ট পেপারে, তখন এই ধরনের যদি কোনো সমস্যা আটকায় তখন আবার আলোচনা করে দেওয়া হবে। আপাতত আমি বইটা ঘাঁটতে ঘাঁটতে একটা উপপাদ্য দেখছিলাম, মানে উপপাদ্য নয়, প্রয়োগ 3 নম্বরে আসে, তাই এইটা একবার বুঝিয়ে দিই, কারণ এটা কাজে লাগতে পারে তোমাদের। তো প্রয়োগটা পড়ে শোনাচ্ছি। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। তাহলে আমি একটা ছবি আঁকছি, বুঝে নাও, দেখো সহজ। একটা বৃত্তস্থ চতুর্ভুজ কি করে আঁকি,
বৃত্তের ওপর 4টি বিন্দু নেই এ, আচ্ছা আগে বৃত্ত এইভাবে এঁকে নিতে হয়, এই হয়ে গেল তোমার বৃত্তস্থ চতুর্ভুজ। বইয়ের মতোই নামটা নেই, এখানে এ দিয়েছে বি সি ডি, তাহলে বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি, এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি বাহুকে বুঝতেই পারছি এই দিকে বাড়ালে দেখো এটা এইদিকে ওই দিকে চলে যাবে, কখনোই মিলবে না, তাহলে আমাকে এই দিকেই নিয়ে যেতে হবে। আর বোঝা যাচ্ছে এ বি বলেছে, তাহলে এ থেকে বি এর দিকে যেতে হবে, আর ডি সি, তাহলে ডি থেকে সি এর দিকে যেতে হবে। তাহলে এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি এ গণিত পিবি পিসি গণিত পিডি। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। এটা দেখলাম বেশ ভালো প্রয়োগটা, এটা একবার তোমাদের প্র্যাকটিস করে রাখা উচিত, সেজন্য এটা বুঝিয়ে দিচ্ছি। যদি দিয়ে দেয় 3 নম্বরে, এমন কিছু কঠিন নয়। এখানে আমরা যে সদৃশ দুটো ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ হলে যে দেখলাম দুটো ত্রিভুজের কোণ যদি সমান হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, মানে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। এই থিওরিটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমরা উপপাদ্য করার সময় যেটা বলি প্রদত্ত, এখানে প্রদত্ত কি লিখবো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি ও ডিসি বাহুকে বর্ধিত করা হলো যা পি বিন্দুতে ছেদ করেছে। এগুলো তো মুখস্থ করার কিছু নাই। প্রামাণ্য কি, প্রামাণ্য তো এটাই হচ্ছে প্রামাণ্য। অঙ্কন এখানে নাই, সুতরাং অঙ্কন নিয়ে ভাববো না। প্রমাণটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, প্রুফ। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বললে আমাদের একটা কথা মাথায় ঢুকে যায়, কি মাথায় চলে আসে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখানে আমি লিখতে পারবো, দেখো এই কোণটা আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারবো বি এ ডি প্লাস বি সি ডি সমান 180 ডিগ্রি। এটা তো আমরা জানি, আগের উপপাদ্যগুলো থেকে এটা শিখেছি। আবার দেখো এখান থেকে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা এদের সমষ্টি কত হবে, 1 সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারি বি সি পি প্লাস বি সি ডি সমান 180। দেখো এইটা তো আমরা বুঝতেই পারছি, এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এইটা প্লাস এইটা সমান 180 হবে। আর এইটা কোথা থেকে পেলাম, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, সমষ্টি। তাহলে এইটা প্লাস এটা সমান 180 হলো। এবার বুঝতেই পারছি এইটা আর এটা যদি আমি আন্ডারলাইন করে দিই এমনি করে, এবার যদি বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়ালো, বি এ ডি মাইনাস বি সি পি সমান 0। তাহলে বি এ ডি সমান বিসিপি। তাহলে এখান থেকে কি পেলাম, বি এ ডি মানে মোট কথা এই কোণটা সমান পেলাম এই কোণটা। ঠিক আছে, এটা কাজে লাগবে আমার, এটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমি দুটো ত্রিভুজ কনসিডার করব। কি, একটা ত্রিভুজ হচ্ছে এই পুরো ত্রিভুজটা, এটার নাম হচ্ছে ত্রিভুজ এ পি ডি ও ত্রিভুজ বি পি সি। এবার এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী দেখাতে হবে। দেখো দুটো ত্রিভুজকে সদৃশকোণী যদি দেখাতে চাই, এই দুটো ত্রিভুজকে যদি সদৃশকোণী দেখাতে চাই তাহলে কি দেখাতে হবে, কোণগুলো সমান। আমি এই কোণটা সমান দেখালাম, এই কোণটা সমান দেখালাম, অবভিয়াসলি তৃতীয় কোণটা সমান হয়ে যায়। তাহলে আমার টার্গেট হচ্ছে যে কোনো দুটো কোণ সমান দেখানো। দেখো এই বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজের মধ্যে সিমিলার একটা কোণকে এ নিজেই, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এ পি ডি সমান পেয়ে গেলাম বি পি সি, এই কোণটা পেয়ে গেলাম। আবার আমরা একটু আগে প্রমাণ করেছি কি এইটা, যে বি এডিটা আগে লিখবো না, হ্যাঁ ঠিক আছে, বি এডি না, দেখো বি এডিও যা পি এ ডিও তাই, মানে এ কোণটাকে তো নির্দেশ করছে। তাহলে এখানে আমরা লিখবো পি এ ডি সমান হয়ে গেল এই কোণটা বি সি পি।
তাহলে তৃতীয় কোণটা আমরা ভেবে লিখে দিই। তাহলে এই কোণটা পেলাম, এইটা পেলাম এটার সঙ্গে সমান, এই যে এপিডি, এইটার সঙ্গে এই বড়টার সঙ্গে এই মানে এই এপিডি আর বিপিসি এই দুটো সমান পেলাম একটা, আর একটা পেলাম এইটার সঙ্গে এটা সমান। তাহলে আর কে পড়ে রইলো? এই বড় ত্রিভুজে এই কোণটা পড়ে রইলো, তাহলে এটার নাম হচ্ছে এ ডিপি। আর এর আর একটা কোণ হচ্ছে এই দেখো পি বি সি। তাহলে এখান থেকে বুঝতে পারছি অবভিয়াসলি এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার সদৃশকোণী যদি হয়ে যায় তাহলে আমরা মেন কোণগুলো ভাবছি। এখানে দেখো পি দুটো কোণ সমান পেলাম, এ আর সি এর সঙ্গে সমান পেলাম, মানে এ কোণ, এই যে এ কোণের সঙ্গে সি কোণ, আর ডি কোণের সঙ্গে এই বি কোণটা সমান পেলাম। এবার আমরা এক্ষুনি শেখালাম কি করতে হবে। তাহলে আমি দেখো পি মানে এপিডি, তাহলে এপিডি বিপরীত বাহু হচ্ছে এডি, আর বিপিসি বিপরীত কোণ হচ্ছে বিসি। হলো, একদম মুখস্থ করার কোনো দরকারই নাই, দেখো বুঝে বুঝেই হচ্ছে। এ কোণ পিএডি মানে বড়টার পিএ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে কি পিডি, আর বিসিপি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিপি। এবার তৃতীয় দেখো এডিপি মানে এইটা, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এপি। আর পিবিসি তাহলে এর বাহু হচ্ছে পিসি। ঠিক আছে, এবার আমরা কোন জিনিসটা চাই দেখো, এইটা আনতে হবে। তা ভালো করে লক্ষ্য রাখো তো, এখানে কি কে কে দরকার, পিএ পিবি পিসি পিডি। দেখো পিএ মানে এপি মানে পিএ, তাহলে এটা পেয়ে গিয়েছি। পিবি মানে পিবি, উল্টো করে লেখা হয়ে গেছে, এগুলো একই জিনিস। আর কি দরকার, পিসি দরকার আর পিডি দরকার। দেখো তার মানে আমার এই চারটে দরকার, তাহলে এই চারটাকে শুদ্ধ করে লিখি পিডি, আর এখানে লিখি পিটাকে আগে লিখি পিবি পিএ পিসি। তাহলে এখানটাকে কোনাকুনি গুণ করে দিয়ে পেয়ে যাচ্ছি পিএ গণিত পিবি পিডি গণিত পিসি প্রমাণিত। কত সহজ, কোনো মানে একটা থিওরিতেই দেখো সব কিছু হয়ে যাচ্ছে, মুখস্থ করার দরকারই নাই। সুতরাং এটা না দেওয়ার মতো কিছুই নয়, খুব ভালো উপপাদ্য এটা। তাহলে কি দিয়েছিল, বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বাহু এ বি এবং সিডিকে বর্ধিত করলাম, তাহলে এটা দেখাতে হতো। আমি কি করলাম, একটা কেবল থিওরি বাইরে ইউজ করলাম, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি এইটা। আর এটা তো এমনিই পেয়ে যাচ্ছে, এই কোণে এই কোণে যোগ করলে 180 হয়, কাটাকুটি করলাম বিয়োগ করলাম, নিয়ে দেখলাম এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এবার আমি এই বড় ত্রিভুজ মানে এপিডি আর বিপিসি সদৃশ দেখাতে গেলাম, কি দেখাতে হবে, তিনটে কোণ সমান দেখাতে হবে। একটা কোণ তো সমান পেয়ে গিয়েছি, এই যে এটাকেই বসিয়ে দিলাম। আর একটা পি কোণটা কমন কোণ, সেখানে দুটো কোণ পেয়ে গেলাম, অবভিয়াসলি তৃতীয় কোণটাও বের করে নিলাম। নিয়ে যেহেতু কোণগুলোর বিপরীত বাহুগুলোকে অনুপাতগুলো সমান হয় সেইভাবে লিখে দিলাম। এবার দেখলাম এই চারটে বাহু কোথায় কোথায় আছে, এইখানে আর এইখানে আছে, তাহলে এইটাকে বাদ দিয়ে বাকি দুটো লিখলাম, কোনাকুনি গুণ করে দিলাম। কতটা সহজ। এবার আমাদের আসবো আমাদের যেটা 48 উপপাদ্য বলছে, ওটা খুবই সহজ, চ্যাপ্টারটা খুব সহজ, খুব সহজ। এই যে কনসেপ্টটা বোঝালাম না, এই কনসেপ্টটা ভালো করে বুঝলে তোমার এই শর্ট কোশ্চেনগুলো আটকাবে না, যে শর্ট কোশ্চেনগুলো দেয়। এবার 48 উপপাদ্যটা আসি, এখানে ভাষাটা কি বলেছে দেখো, বলেছে একটি বলেনি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে। তাহলে বইয়ের মতোই নামগুলো দিয়ে আমি বোঝাচ্ছি, যাতে তোমাদের বইটা যখন পড়বে না মনে হয় একই জিনিস পড়ছি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ সাধারণত আমরা কাকে বলি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তারপরে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা একবার বুঝিয়ে দিই, এটা আমাদের অনেক সময় গন্ডগোল লেগে যায়। যখনই জিজ্ঞেস করা হয় সমকোণী ত্রিভুজ কাকে বলে, তখন উত্তর আসে যার তিনটে কোণই সমান তাকে সমকোণী ত্রিভুজ, এই ধরনের একটা উত্তর আসে। এটা কিন্তু ঠিক নয়। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অটোমেটিক্যালি, বা অন্য কোণগুলো সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে, তাকেই তোমার সমকোণী ত্রিভুজ বলে। আরেকবার বলি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অনেকে বলে যে ত্রিভুজের সবকটা কোণ সমান তাকে সমকোণী, না, ওটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। যাই হোক, তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি বুঝবো, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা একটা কোণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। এবার এই তিনটে কোণের মধ্যে কোনটা 90 ডিগ্রি সেটাও আমরা বুঝতে পারি কি, যেখানে দেখবা দুটো বাহু লম্ব হয়ে আছে, এরকম হয়ে আছে, একটার উপর একটা লম্ব পারপেন্ডিকুলার, মানে টি এর মতো দেখতে থাকবে, এই যে কোণটা 90 ডিগ্রি হয়।
তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কোন কোনটাকে আমি 90 ডিগ্রি বলতে পারি। এইটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইটা 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটাকে বলা হচ্ছে সমকোণিক বিন্দু। এখানে যে একটা সমকোণিক বিন্দু কথাটা বলেছে, তাহলে সমকোণিক বিন্দু কোনটা? সমকোণ সংলগ্ন যে বিন্দুটা আছে, শীর্ষবিন্দুটা, সেটাই হচ্ছে তোমার সমকোণিক বিন্দু। আর একটা কথা বলে দিই, সমকোণের বিপরীত বাহুটা হয়ে যায় অতিভুজ। এটা জেনে রাখো, এইখানে কাজে লাগবে না, এটা বলে দিলাম। বেশ, এবার উপপাদ্যটাই আবার আসি। বলেছে একটি সমকোণী ত্রিভুজে, যে কোনো সমকোণী ত্রিভুজে, তা আমি আঁকবই ছবিটা এইভাবে যাতে তোমার সমকোণিক বিন্দুটা ওপরে থাকে। হাতে আঁকছি তো অতটা সমান হবে না, স্কেল ব্যবহার করে তোমরা। তাহলে এইটাকে তুমি সমকোণিক বিন্দু ধরছি, বইয়ের মতোই নাম নিচ্ছি। তাহলে কোশ্চেনটা একবার আসি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব। তাহলে এক্ষুনি বললাম এটা যদি সমকোণিক বিন্দু হয় তাহলে এর বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলাম। তাহলে অবশ্যই অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে তো অতিভুজের ওপর কোনো একটা বিন্দু টাচ করবে, সেই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে বলেছে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ। তাহলে বলছে এই যে লম্ব টানলাম তার উভয় পাশে যে ত্রিভুজ তৈরি হচ্ছে, একটার নাম দেখো এ বিডি, আর একটা নাম হচ্ছে এ সিডি, এরা বলছে সদৃশ। আচ্ছা, আর একটা কথা তখন মাথায় ছিল না, বা বলে দিই, সদৃশ ত্রিভুজকে ম্যাথামেটিক্যাল নোটেশন হচ্ছে এইভাবে, এই, আর সর্বসমকে এরকম করে সমান দিতে হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই, এটা দেখাতে হবে। প্রথম কোশ্চেন কি, যে লম্বর বিপরীত পাশে যে এটা থাকছে, লম্বর পাশে যে দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে সদৃশ। আচ্ছা, লম্বর পাশে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা সমকোণী ত্রিভুজ কেন বললাম? কারণ লম্ব টেনেছি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো তোমার কি হবে? সদৃশ হবে। তাহলে আমাকে প্রথমে দেখাতে হবে এ বি ডি এবং এ সি ডি সদৃশ। আর একটা জিনিস দেখাতে হবে, ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তাহলে মূল ত্রিভুজ আমার কে? মূল ত্রিভুজ হচ্ছে এবিসি। ওইগুলো মানে কি, একটা হচ্ছে এবিডির সঙ্গে সদৃশ দেখাতে হবে, আবার মূল ত্রিভুজ আর একটা কোন ত্রিভুজের সঙ্গে? এসিডির সঙ্গে, এসিডির সঙ্গে। তার মানে এখান থেকে কি মানে কি জানতে চাইছে আমাদের কাছে, যে টোটাল আমার তিনটে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। একটা তো এবিসি নিজেই, তারপরে হচ্ছে এবিডি এবং এসিডি, এই তিনটে ত্রিভুজ একে অপরের সঙ্গে সদৃশ, সেটা দেখাতে হবে। এবার হয়তো প্রমাণে এইটা আগে চলে এলো, এটা পরে এলো, এটা লাস্ট এলো, সেটা কোনো ব্যাপার না, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্রদত্ততে কি ধরবো, যে এবিসি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকোণী বিন্দু এ থেকে বিসি এর ওপর লম্ব এডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এই ভাষাটা একটু উল্টাপাল্টা, তোমাদের ভাষা তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু বিষয়বস্তুটা এক, যে কোণ সমকোণ সেটা স্বীকার করে নেবা, এবং এ কোণ থেকে বিসি এর ওপর লম্ব ও বিসি অতিভুজের ওপর লম্ব এডি টানা হলো, এরকম লিখলেও হবে। প্রামাণ্য কি? প্রামাণ্য এই তিনটি। প্রমাণে আসি, প্রমাণটা খুবই ইজি। তোমরা অনেকে ভাবে যে এটা বিশাল কঠিন, মুখস্থ করতে করতে ভুলে যাচ্ছি, ভুলার কোনো ব্যাপারই না, এত সহজ জিনিস আর কি বলবো, দেখো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাকে এই তিনটে ত্রিভুজ সদৃশ দেখাতে হবে। তো তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ আসো, এবিসি মানে মূল ত্রিভুজ। আমি এখন মূল ত্রিভুজ এবিসির সঙ্গে যে কোনো একটা কথা পাবো এবিডি, এইটাকে এখন সদৃশ দেখাবো। তাহলে সদৃশ দেখাতে গেলে একটা কথা মনে রাখবা, দুটো ত্রিভুজ সদৃশ দেখাতে গেলে, বারবার একই কথা বলছি, এই দুটো ত্রিভুজ সদৃশ দেখাতে গেলে যে কোনো দুটো কোণ দেখে দিলে, ধরো এটার সঙ্গে এই কোণটা সমান সাপোজ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে অবভিয়াসলি তৃতীয় কোণটা, এটা তৃতীয় কোণগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে এখন দেখি এবিসি আর এবিডি কোন তিনটে কোণ সমান হচ্ছে। দেখো, এক নম্বর এবিসির একটা কোণ 90 ডিগ্রি আমি জানি, এবিসির কোন কোণটা? এই কোণটা। তাহলে বিএসি সমান, এটা তো লম্ব টেনেছিলাম, তাহলে এবিডির এ ডিবি এ দুটো সমান হবে, কারণ উভয়ে 90 ডিগ্রি। পাশে লিখে দিলাম, বোঝা গেল ব্যাপারটা। দু নম্বর,
2 নম্বর দেখো এবিসি ত্রিভুজ আর এবিডির মধ্যে একটা কমন কোণ হচ্ছে বি, তাহলে এবিসি আর এটার হচ্ছে এবিডি একই কোণ, তাহলে অটোমেটিক্যালি তৃতীয় কোণটা আমি খুঁজে নিতে অসুবিধা হবে না, কারণ বিএসি মানে একবার ব্যবহার করেছি, এবিডি ব্যবহার করলাম, তাহলে আর পড়ে রইল কোনটা এসিবি, তাহলে এবিসি এর এসিবি পড়ে রইল, এটা অবশ্যই কার সঙ্গে সমান হবে, এর দুটো কোণ ব্যবহার কোনটা করেছি, এটা ব্যবহার করেছি আর এটা ব্যবহার করেছি, তাহলে একটাই কোণ পড়ে রইল কোনটা, এটা বিএডি। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, মূল ত্রিভুজ এবিসি সঙ্গে এবিডি সর্বসম। 2 নম্বর কি প্রমাণ করব, এবিসি সঙ্গে এসিডি সর্বসম। এইভাবেই এগোবে, সুবিধা হবে, আমি বলে দিচ্ছি। তাহলে এইখানেও দেখো বিএসি সমান হয়ে যাবে এডিসি, কারণ সে একই কথা, দুজনে 90 ডিগ্রি। 2 নম্বর দুজনের কমন কোণ দেখো কি আছে, সি, তাহলে এ সি বি সমান হয়ে যাবে কে, এর কমন কোণ হচ্ছে এ সি ডি, তাহলে তৃতীয় বা কোণটা তো অবভিয়াসলি সমান হবে, তাহলে বিএসি আর এসিবি, তাহলে বিএসি আর এসিবি, তাহলে পড়ে থাকে এবিডি আর এইখানে পড়ে থাকে এইটা, এটা ব্যবহার করেছি, তার মানে পড়ে রইল ডিএসি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে, এখানে কমা দিই, এখান থেকে প্রমাণ হয়ে গেল এবিসি সর্বসম এসিডি। এবার আমাকে কি দেখাতে হবে, এই ছোট দুটো ত্রিভুজ মানে যেটা তৈরি হলো লম্ব আঁকার পর, এবিডি আর এসিডি কি করে সর্বসম হবে। দেখো এই টেকনিকটা শেখো ভালো করে। প্রথম কথা, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 1 নম্বর পেয়ে গেলাম কি, এবিডি সমান এডিসি। এবার মজাটা দেখো টেকনিকটা, দেখো এর একটা কোণ হচ্ছে, এই ছোট ত্রিভুজ একটা কোণ হচ্ছে এবিডি, তাহলে এবিডিটা কার সঙ্গে সমান, এবিডিটা এবিসির সঙ্গে সমান। এইখানে এসে, এখানে কোথায় এবিসি আছে দেখো, এইখানে এইখানে এখানে এবিসি দ্বারা এখানে এবিসি হবে, এটা এবিডি না, এটা এবিসি হবে, কারণ মূল ত্রিভুজের সঙ্গে তৈরি করেছিল। এ দেখো এই যেটা বলতে চাইছিলাম, এবিডির সঙ্গে দেখো এবিসি, এখানেও দেখো এবিসির সঙ্গে ডিএসি, তাহলে এখান থেকে 2 নম্বর পেয়ে গেলাম কি, যে এ বি ডি সমান ডি এ সি। 3 নম্বরটা কি করে খুঁজবে, 3 নম্বরটা একইভাবে খুঁজবো, দেখো বিএডি কার সঙ্গে সমান, এসিবির সঙ্গে সমান, আর এখানে এসিবি কার সঙ্গে সমান, এসিডির সঙ্গে সমান, তাহলে এখান থেকে পেয়ে গেলাম বিএডি সমান এসিবি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এবিডি সমান এসিডি। তাহলে এত সহজ, মুখস্থ করলে কিন্তু ভুল হবেই। তাহলে আমার টার্গেটটা কি হবে, যে বড় ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজ সর্বসম দেখালাম, তারপরে এই বড় ত্রিভুজের সঙ্গে এটা সর্বসম দেখালাম, এবার দেখো এইটা সর্বসম কি করে দেখাবো, একটা কোণ তো অবভিয়াসলি এটারও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে দিলাম, এবার এর যে একটা কোণ এটা সমান পেলাম, আর একটা কোণ এবিডি, এটা কার সঙ্গে সমান পাবো কি করে বের করবো, এইখানে দেখবো এবিডি কোথায় আছে, প্রথমে এবিডি দেখো কার সঙ্গে সমান আছে, এবিসির সঙ্গে, হলো এবিসি, আবার এখানে কোথায় পাবো, এবিসি আবার ডিএসির সঙ্গে সমান, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান। একইভাবে বিএডিটাও বের করে ফেললাম, তাহলে এখান থেকে দেখতে পেলাম 3টে কোণই হচ্ছে, 3টে ত্রিভুজই হচ্ছে সর্বসম, প্রুফ হয়ে গেল। তাহলে এত কঠিন কঠিন আমরা বলি চ্যাপ্টারটা, কিন্তু চ্যাপ্টারটা কঠিন নয়, খুবই সহজ। লাস্ট এটা বলে দিই, এটা না বললেই নয়, তোমার টেকনিকটাও শিখিয়ে রাখি। এটাও শর্ট কোশ্চেনে 2 নম্বরে শর্ট কোশ্চেন খুব দেয়। প্রথমে যেই কোশ্চেনগুলো বলছিলাম সেটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, আর এটা যেটা বোঝালাম 5 নম্বরের জন্য, একটা আমার প্রয়োগ বোঝালাম 3 নম্বরের জন্য, আর একটা যেটা কনসেপ্ট বোঝাবো, তোমরা প্রয়োগ 19 একটা কনসেপ্ট আছে, সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি আমার মতো করে বলে দিই, ওটা মুখস্থ রাখলে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব সহজেই হয়। তা শর্ট কোশ্চেনটা কি বলছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, ভালো করে শুনবে এটা, ধরো এই নাম দিচ্ছি, একই নাম দিচ্ছি এ বি সি, যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে এডি লম্ব অঙ্কন করলাম, তাহলে 3টে জিনিস উঠে আসছে এখান থেকে, এটা খুব মাথায় রাখার মতো জিনিস, দেখো মনে রাখবা। এই যে এই বিন্দু থেকে কোন কোন বাহুগুলো শুরু হচ্ছে, এই বিন্দু থেকে একটা বাহু শুরু হচ্ছে এবি, এই বিন্দু থেকে আর একটা বাহু তৈরি হচ্ছে এডি, আর এখান থেকে আর একটা বাহু তৈরি হচ্ছে এসি। সঙ্গে সঙ্গে স্কোয়ার করবা, টেকনিক শিখে রাখো, মুখস্থ করতে হবে না। তাহলে যে অতি সমকোণিক বিন্দু, সেখান থেকে যে 3টে বাহু তৈরি হলো এবি, এডি আর এসি, তাহলে এবি স্কোয়ার, এডি স্কোয়ার, এসি স্কোয়ার করলে, এবার দেখো
এবার মনে রাখার সুবিধা কি, দেখো বি স্কোয়ারকে মনে রাখো দুবার বি ভাববে, সেখানে বি একটু দূরে গণিত লেখে বি। এবার এ কে ভাবে অলরেডি একবার এ হয়ে গিয়েছে, তাহলে এ যদি ব্যবহার করবো না, একবার যেহেতু এ আছে, তাহলে এ যদি ব্যবহার না করি আর বি কে দুবার ব্যবহার করেছি, তাহলে পড়ে হলো সি আর ডি। তাহলে এখানে সি ডি। দেখো আবার বলি, এখানে ডি স্কোয়ার আছে, তারপর ডি কে প্রথমে লিখবো ডি ইন্টু ডি। এ ব্যবহার করেছি, তাহলে এ ব্যবহার করেছি মানে একবার এখানে বি আর এখানে করে দাও সি। আর এখানে দেখো সি ব্যবহার করেছি, সি স্কোয়ার আছে মানে দুবার সি লিখবে, আর এ ব্যবহার করেছি একবার, সেখানে আর এ ব্যবহার করবো না, এখানে বি লিখবো আর ডি লিখবো। তাহলে এটা আমরা মুখস্থ করে ভুলে যাই, কিন্তু আজ থেকে আর ভুলবো না। ঠিক আছে, যেটা স্কোয়ার থাকবে সেটাকে দুবার লিখে দেবে এবং এর আগে এই থাকবে বারবার, তাহলে এটাকে বাদ দিয়ে অন্যগুলো লিখবে। তাহলে কোনো যদি এরকম একটা ত্রিভুজ দিয়ে দেয়, অন্য নাম যা দিয়ে দিল, ধরো নাম দিল পি কিউ আর, এইটা ধরো সমকোণ দিয়েছে সাপোজ, তাহলে তোমার পক্ষে কোনো অসুবিধা হবে না, তুমি কিউ পি স্কোয়ার বার করবে। কিউ পি স্কোয়ার মানে কি, পি দুবার লিখবে, তাহলে একটা হবে পি আর একটা হবে পি, একটা নিশ্চয় লম্ব থাকবে এস, সরি এসটা এদিকে থাকবে, এসটা এদিকে, তাহলে হবে পি এস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হলো তোমার ক্লাস 10-এর সদৃশ্য চ্যাপ্টারের সদৃশ্য চ্যাপ্টার যে 48 অবস্থা সেটা, এবং তার আগের শর্টকাট কিছু, মানে শর্টকাট বলবো না, শর্ট কোশ্চেনের জন্য কিছু জিনিস বলে দিলাম এবং একটা প্রয়োগ বলে দিলাম। তোমরা এখানে এই চ্যাপ্টারে অঙ্কগুলো করবে, যদি না পারো আমাকে জানাবে, কমেন্টে লিখে দেবে এই অঙ্কটা পারিনি, করে দেবো। বেশ।